আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছো মেয়েরা? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? I'm also fine by the grace. Assalamu alaikum, sir. Thank you very much for participating. Good morning. তো মেয়েরা আমরা পড়াশোনায় চলে আসলাম। তো আমাদের তো লকডাউন আবার এক সপ্তাহ বেড়ে গেছে। যাই হোক, লকডাউন আর এটার মধ্যে তো আর কোনো পার্থক্য নাই, আমরা তো ঘরেই ক্লাস করি। তো হোমওয়ার্কের দিকেই যাচ্ছি। মেয়েরা হোমওয়ার্ক করেছি কি আমরা? জি স্যার। Yes, স্যার, করেছি। তাহলে আমরা উত্তরটা মিলাই নেই। ওকে স্যার। আমাদের বাড়ি যাচ্ছিল মূল বিন্দুর সাপেক্ষে প্রথম চারটা কাছে পেয়ে। আমি এখানে ইংরেজিতে লিখলাম র মোমেন্ট অ্যাবাউট অরিজিন। অরিজিন মানে হলো জিরো। প্রথমটার উত্তর v1 প্রাইম কত 5 বোঝায় না? 5। জি স্যার। v2 প্রাইম 20. 20। v3 প্রাইম 143. 143। Yes, sir. 143। Yes, sir. v4 প্রাইম 1800, sir. 1800। এটাই স্যার। 1800। Yes, sir. 1800 তো দেওয়া হয়েছিল। এটা তো বোধহয় 1800ই দেওয়া ছিল, তাই না? কেন্দ্রীয় জি পরীক্ষাটা। স্যার। তো যাই হোক, যেটা আসছে। Yes, স্যার। আচ্ছা, আমি যে এখানে রেজাল্ট গুলো মিললাম, যারা অঙ্ক করছে উত্তরগুলো কি ঠিক আছে? ঠিক আছে মেয়েরা? সাবিকুন নাহার? না স্যার, আমার সাথে তো মিলে নাই। স্যার আমার সাথেও মিলে নাই। খাদিজা বলছো? স্যার এন্ট্রি হবে 140। আচ্ছা, এক এক করে বলি। খাদিজা, এবার তুমি বলো, অথবা যারা বললে যে মেলে নেই তারা বলো। প্রথমটা m1-5 ঠিক আছে? না স্যার, আমার 1 আসছে। 1 আসবে কেমন করে? না স্যার, এটা 5ই আসবে তো। জি স্যার, এটা 5ই আসবে। গতদিনই তো আমরা বলছিলাম যে এটা 5 আসবে। এটা 5ই আসবে। দ্বিতীয়টা কত আসছে বলো তো? খাদিজা কত আসছে? 1 স্যার। 21 আসছে স্যার। কত? 21। 21। আচ্ছা, 21 যারা হ্যাঁ। 21 কয়জনের আসছে? স্যার আমারও 21ই আসছে। 21ই তো হবে স্যার। 21ই তো হওয়ার কথা। দেখি তো কত হয়। v2 প্রাইম সমান সমান হলো v2 প্লাস v1 ড্যাশ স্কয়ার। v2 কত দেওয়া ছিল? 20। 20। 21 হয় কেমন করে তাহলে? আর v1 ড্যাশ তোমার Plus 5 5 এর স্কয়ার, তাহলে তো উত্তর হয় 45। এই মেয়েরা, এটা তো উত্তর v2 ড্যাশ 45 আসে। জি স্যার, আমারও 45 আসছে। কে 45 বললা বলো তো? সাবিকুন নাহার।
সাবিকুন নাহার, থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তর কিন্তু 45 সঠিক। সাবিকুন নাহার, তোমাদের পরেরটা কত আসছে বলো তো? এরপরেরটা স্যার 565 আসছে। 5, 6, 5 এটা আর কারো আসছে 565? জি স্যার আমার আসছে 565। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা সঠিক, এটা সঠিক। লাস্টেরটা কত আসছে সাবিকুন নাহার বলো তো? 8225। এটাই সঠিক। আর কারো আসছে এটা 8225? স্যার জি স্যার আসছে এটা। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আমি আপনাকে বলছিলাম, স্যার আমি আপনাকে ফার্স্টে অ্যানসার গুলো বলছিলাম না, সরি স্যার আমি ভুল করে বলছি, আমি ওই অ্যানসার গুলোই করছি যা সবার আসছে। এটা কে বললে আমি এখন বলো তো? এটা কে বললো? স্যার স্যার আমি বলতে ভুল করছি, সরি। আচ্ছা, যে বলতে ভুল করছো কে? রন্তিকা বলতেছে। কে কে? হ্যাঁ স্যার আমি বলতে ভুল করছি, হুমায়রা স্যার। হুমায়রা, থ্যাংক ইউ ভেরি মাচ। সঠিক উত্তর, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা স্নেহা, তাহলে তোমার উত্তরগুলো বোধহয় স্নেহাকে এরকম আসছে তোমার? জি স্যার এরকমই আসছে। খাদিজা তোমার কি এরকম? স্যার আচ্ছা, যাদের হয় নাই বা হয়েছে বাদ দাও কথাবার্তা, এইটাই সঠিক উত্তর। আমরা এই পর্যন্ত এটা শেষ করলাম। আজকে একটা নতুন জিনিস নিয়ে আমরা আলোচনা করবো, রাইট ডাউন এভরিওয়ান। দেখো আমি আগে মুখে মুখে বলে নেই, বঙ্কিমতা ও সুচলতা, সুচলতা নির্ণয়ের পরিঘাত ছাড়া আমরা বের করতে পারবো না। প্রয়োজনে কিন্তু লিখে রাখতে পারবো। বঙ্কিমতা সুচলতা পরিঘাত দিয়ে নির্ণয় করা যায়, কিন্তু বঙ্কিমতাঙ্ক, শুধু বঙ্কিমতাঙ্ক নির্ণয়ের অনেকগুলো সূত্র আছে যেগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে, কেন? এগুলো অঙ্ক সিকিউতে আসে, আবার এমসিকিউতে আসে। আমরা আজকে যেটা আলোচনা করব বঙ্কিমতাঙ্ক, রিমেম্বার বঙ্কিমতা না, কিন্তু বঙ্কিমতাঙ্ক নির্ণয়ের বিভিন্ন সূত্রাবলী। হেডলাইন দাও, বঙ্কিমতাঙ্ক। সুচলতা কিন্তু না, সুচলতা পরিঘাতেই শেষ, ওই μ4/μ2²। only মানে there is single formula for finding coefficient of kurtosis or kurtosis, as you like this. তাহলে আমরা আজকে হেডলাইন দিলাম বঙ্কিমতাঙ্ক নির্ণয়ের বিভিন্ন সূত্রাবলী। বঙ্কিমতাঙ্ক নির্ণয়ের বিভিন্ন সূত্রাবলী। বঙ্কিমতাঙ্ক নির্ণয়ের বিভিন্ন সূত্রাবলী। 1 নম্বর, পরিঘাত। পরিঘাতের সাহায্যে বঙ্কিমতাঙ্ক সমান μ3/√μ2³। এটা কিন্তু আমরা অলরেডি জানি, এটা কিন্তু আমরা অলরেডি অ্যাপ্লাই করেছি, তবু লিখলাম আর কি, যে সূত্রগুলো এক জায়গায় থাকে এই কারণে। তাহলে আমরা লিখলাম বঙ্কিমতাঙ্ক নির্ণয়ের সূত্রাবলী। 1 নম্বর লেখা শেষ। আমরা কি লিখতে পেরেছি স্নেহা? জি স্যার লিখেছি। থ্যাংক ইউ। আচ্ছা, এইবার 2 নম্বর থেকে শুরু হলো নতুন সূত্র, কার্ল পিয়ারসন, KARL, কার্ল পিয়ারসনের সূত্র 2 নম্বর। 2 নম্বর, কার্ল পিয়ারসনের সূত্র। কার্ল পিয়ারসন বাংলা দিয়েও লেখা যায়, আমি ইংরেজিতে লিখলাম। আমরা পরবর্তীতে কেপির সূত্র বলবো, তো এই জন্য কার্ল পিয়ারসন লিখলাম। কেপির সূত্র, কেপি মানে কার্ল পিয়ারসন। আচ্ছা, দেওয়ার পর লিখো এসকে, নিচে ছোট করে কেপি সমান, এসকে মানে কিন্তু স্কিউনেস, মানে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস কে আমরা সংক্ষেপে এসকে বলি। অর্থাৎ এটা বাংলায় যদি কেউ বলো তাহলে এটা হলো বঙ্কিমতাঙ্ক, নট বঙ্কিমতা, রিমেম্বার। বঙ্কিমতাঙ্ক
এসকে কেপি, এসকে মানে স্কিউনেস, কেপি মানে কার্ল পিয়ারসন। গড় মাইনাস প্রচুরক ডিভাইডেড বাই পরিমিত ব্যবধান। বা সিগমা যেটাকে বলি, পরিমিত ব্যবধান না সিগমা। গড় মাইনাস প্রচুরক ডিভাইড বাই পরিমিত ব্যবধান। এটা আমরা লিখলাম কার্ল পিয়ারসনের সূত্র, গড় মাইনাস প্রচুরক ডিভাইড বাই পরিমিত ব্যবধান। আচ্ছা, এবার মেয়েরা যারা আমার সাথে আছো দেখো তো, এখানে যে আমি ইকুয়েশনটা লিখলাম, এখানে টোটাল আননোন জিনিস কয়টা? হাউ মাচ আননোন ইন দিস? 4টা। স্যার বলেছে। স্নেহা। স্নেহা, থ্যাংক ইউ। 1 2 3 4। আমরা যখন এমসিকিউ করব, বোর্ড পরীক্ষা, কলেজ পরীক্ষা, যে কোনো পরীক্ষা, তখন যে কোনো তিনটা দিলে কিন্তু বাকিতে তোমাকে এই ফর্মুলা দিয়ে বের করতে হবে। মনে করো আমি গড় দিলাম, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস দিলাম, মানে বঙ্কিমতাঙ্ক দিলাম, পরিমিত ব্যবধান দিলাম, বজ্রগুণন করেছি, প্রচুরক বের করতে হবে। অর্থাৎ there are 4 numbers of unknown. If I give you 3 unknowns, then you find out the fourth one. আর এই এখন প্রশ্ন হলো স্যার এই ফর্মুলাটা আমরা কি করব? মুখস্থ রাখতে হবে, করার কিছু নেই, মানে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তাহলে ইনশাআল্লাহ মনে থাকবে। আচ্ছা, তোমরা কি জানো যে প্রচুরক সবসময় নির্ণয় করা যায় না, মানে সামটাইমস মোড ইজ ইল ডিফাইন্ড, অর্থাৎ কখনো কখনো মোডটা বের করা যায় না। যদি মোড বের করা না যায়, তাহলে মোড বের করার ফর্মুলা তো বোধহয় একটা ছিল, মনে আছে? 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু গড়। সেই জি, স্যার। ফর্মুলাটা ব্যবহার করে কার্ল পিয়ারসনই তোমাদেরকে সূত্র দিয়ে দিছে। অর্থাৎ আমরা যদি এই প্রচুরকের পরিবর্তে ওইটা লিখি, 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু গড়, ওই ফর্মুলাটা লিখি, তাহলে অন্য একটা ফর্মুলা আসবে আর কি। তাহলে আমরা নিচে লিখি, একটু সবাই লিখো নিচে, যদি স্বাভাবিক নিয়মে প্রচুরক নির্ণয় করা না যায়, যদি স্বাভাবিক নিয়মে প্রচুরক নির্ণয় করা না যায়, তবে সেক্ষেত্রে সূত্রটি নিম্নরূপ। যদি স্বাভাবিক নিয়মে প্রচুরক নির্ণয় করা না যায়, তবে সেক্ষেত্রে সেক্ষেত্রে সূত্রটি নিম্নরূপ। দেওয়ার পর লিখো এসকে কেপি সমান 3 ফার্স্ট ব্র্যাকেট এক্স বার মাইনাস এমই ডিভাইডেড বাই সিগমা। 3 ফার্স্ট ব্র্যাকেট এক্স বার মাইনাস এমই ডিভাইডেড বাই সিগমা। এমই মানে কিন্তু মধ্যমা, এমই মানে স্যার মধ্যমা। আমরা এখানে এস কে কিসের জন্য লিখছি? এস কে মানে না স্কিউনেস? এসকে মানে স্কিউনেস, কথা ঠিক, কিন্তু এই মুহূর্তে আমরা কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বলবো আর কি, ও আচ্ছা স্যার। মানে বঙ্কিমতাঙ্ক বলবো আর কি। তোমার কথা কিন্তু ঠিক আছে, থ্যাংক ইউ। কে বললা এটা? কিন্তু আগে আমি এসকে মানে স্কিউনেস। স্নেহা। হ্যাঁ, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমরা যখন ক্যালকুলেশনের সূত্র বা আরো বাউলি ফাউলির সূত্র লিখবো, তখন কিন্তু আমরা এটাকে বঙ্কিমতাঙ্ক বলবো। থ্যাংক ইউ। মেরা এমই মানে কি? মধ্যমা। এক্স বার মানে গড়, সিগমা মানে পরিমিত ব্যবধান। আমরা নিচের ফর্মুলাটা ব্যবহার করব কখন? কেবলমাত্র যদি প্রচুরক বের প্রচুরক করা না বের যায় করতে না পারি আর কি। স্বাভাবিক। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে মেয়েরা বলো তো, এখানে আমাদের আননোন কয়টা? 4টা। এখানে 4টা। 1 2 3 4। জি স্যার। চারটার মধ্যে যে কোনো তিনটে দিলে একটা বের করতে পারবো। এখন প্রশ্ন করতে পারবো স্যার কখন কোনটা ব্যবহার করবো? যদি কোনো অঙ্কে, আমি একটু পরেই করাবো, যদি কোনো অঙ্কে প্রচুরক দেই আর ইত্যাদি ইত্যাদি দেই, তখন তো বুঝতে হবে যে প্রচুরকের ফর্মুলা সবগুলো কিন্তু একই, গড় গড় সিগমা সবগুলো একই, শুধু পার্থক্য হলো প্রচুরক আর মধ্যমা। যদি আমি প্রচুরক দিই কোনো অঙ্কে, তাহলে তুমি উপরের ফর্মুলাটা ব্যবহার করবে, আর কোনোটাতে যদি মধ্যমা দেই তাহলে নিচে দেখো। অর্থাৎ আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে মধ্যমা বা গিভেন ভ্যালুর মধ্যে মধ্যমা থাকলে নিচে দেখো, এইটাই আইডেন্টিফিকেশন। আচ্ছা, এখন মেয়েরা দেখো, আমরা বিস্তারের পরম পরিমাপ আপেক্ষিক পরিমাপ নিয়ে আলোচনা করতেছি। এটাও কিন্তু আপেক্ষিক পরিমাপ। অর্থাৎ তোমরা কি জানো যে একটি সুষম বিন্যাস যদি একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন হয়, তাহলে তার গড় মধ্যমা প্রচুরকের মানগুলো কি রকম হয়? সমান হবে। সমান হবে। গড় মধ্যমা প্রচুরক সমান হবে। তাহলে কি এখানে আমরা বলতে পারি না যে গড় প্রচুরক
যদি সমান হয় তাহলে এসকে মানে এসকে কেপি উত্তর কত আসবে? 0। 0 মানে কিন্তু সুষম বিন্যাস। আর এই উত্তরটা যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে? বাম বঙ্কিমতা। আর যদি ধনাত্মক হয় ডান বঙ্কিমতা। ডান বঙ্কিমতা। তাহলে মেয়েটা তোমরা বোধহয় একটু বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে রাখলে ভালো করবা, কারণ এটা এমসিকিউ তে লাগবে। এই যে গড় আর প্রচুরক, অর্থাৎ তুমি গড় আর প্রচুরকের মান দেখলেই কিন্তু বুঝবা যে বাম বঙ্কিমতা না ডান বঙ্কিমতা। দেখো তো মেয়েরা বোঝো কিনা, গড় প্রচুরক অথবা গড় মধ্যমা। যদি গড় প্রচুরক সমান হয় তাহলে সুষম হলো। আর যদি গড় গ্রেটার দেন, অর্থাৎ গড়টা যদি গ্রেটার দেন প্রচুরক হয়, বলতো গড় যদি গ্রেটার দেন প্রচুরক হয় তাহলে উত্তর কি ধনাত্মক আসবে না ঋণাত্মক? ধনাত্মক আসবে। আসবে। তাহলে আমরা কি বুঝবো? ডান বঙ্কিমতা। এখানেও তাই, এই যে গড় গ্রেটার দেন যদি মধ্যমা হয় তাহলে ধনাত্মক উত্তর হয়। আর রিভার্স হলে কি হবে? বাম ঋণাত্মক। বঙ্কিমতা। তাহলে ঋণাত্মক। আমরা যদি এমসিকিউ তে কখনো এরকম প্রবলেমে পড়ি তাহলে পরিমিত ব্যবধান পর্যন্ত তোমাকে যাইতে হবে না যদি মন্তব্য করতে বলে। পরিমিত ব্যবধান দিয়ে ডিভাইড করা হয় কেন? ওই যে ইউনিট ফ্রি করার জন্য, অর্থাৎ একক মুক্ত করার জন্য। সোজা কথা, এমসিকিউ তে যদি কখনো সমস্যায় পড়ো তাহলে গড় প্রচুরক গড় মধ্যমা দেখেও তোমরা বাম বঙ্কিমতা ডান বঙ্কিমতা বলতে পারবে। এটা কিন্তু একটু লিখে রাখতে হবে স্নেহা, খাতার নিচে একটু লিখে রাখো। জি যদি স্যার, গড় লিখে রেখেছি। প্রচুরক অথবা গড় মধ্যমা দেখেও এমসিকিউ তে আমরা বাম বঙ্কিমতা ডান বঙ্কিমতা আমরা বলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে আমরা শেষ করলাম ক্যালকুলেশনের সূত্র। এটা দিয়ে আমরা একটু পরে ইনশাআল্লাহ অঙ্ক করবো। এটা দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি, যে কোনোটা দিয়ে করতে পারি। তাহলে ক্যালকুলেশন শেষ হলো, অর্থাৎ আমরা 2 নম্বর ফর্মুলা শেষ করলাম। এবার 3 নম্বর ফর্মুলা করব। তিন নম্বর ফর্মুলা হলো বাউলির ফর্মুলা। বাউলির সূত্র। বাউলির সূত্র হলো এস কে বি বাউলি সমান Q3 plus Q1 minus 2Q2 divided by Q3 minus Q1. এটা হলো বাউলির সূত্র। চতুর্থ দ্বারা এই সূত্রটা আবিষ্কার করছে বাউলি বঙ্কিমতাঙ্ক। Q3 plus Q1 minus 2Q2 divided by Q2। কোন বইয়ে Q2 এর পরিবর্তে মধ্যমা লিখছে। তোমরা কি জানো যে দ্বিতীয় চতুর্থ আর মধ্যমা একই কথা, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার চট করে বলো তো, আমি যে বাউলির সূত্রটা দিলাম এখানে টোটাল আননোন কয়টা? 4টা। 4টা। 4। 4টা। 4। থ্যাংক ইউ ভেরি মাচ। 1 2 3 4, রাইট। 4টা আননোন। এই 4টা আননোনের মধ্যে যে কোনো 4টা আননোন, এই যে কোনো 3টা দিলে কিন্তু আরেকটা বের করা যাবে বজ্র গুণন করে। প্রশ্ন হলো যে স্যার 4টার মধ্যে যদি 2টা দেই তখন কি হবে? তখন আবার সমীকরণ তৈরি করতে হবে। সমীকরণে 1, সমীকরণ 2, তারপর ঠেলাঠেলি যোগ বিয়োগ করে বুদ্ধি করে বের করতে হবে। ওই রকম দিবে না এমসিকিউ তে, ওই রকম দিবে না। এমসিকিউ তে দিলে ওই 4টার মধ্যে 3টা দিয়ে দিবে, 4টা তোমাকে বের করতে হবে। আশা করা যায় একটু সমস্যা হবে না। আচ্ছা, বাউলিটা এই পর্যন্ত শেষ হলো। 4 নম্বর দেওয়ার পর আমরা এখন সূত্র লিখবো কেলি। এটা মুছে ফেললাম। এস কে কেলি সমান সমান হলো D9 plus D1 minus 2D5 minus divided by D9 minus D1. জি স্যার, তুলেছি। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে কেলির এই সূত্রটাতে ওই একই ঘটনা, 1 2 3 4, ওই 4টাই আননোন। এই ফর্মুলা দিয়ে অঙ্ক আমি দেখিনি, মানে পরীক্ষা আসতে দেখিনি।
যাই হোক, তারপরে তোমরা যদি মনে করো তাহলে মনে রাখতে পারো, কাজে লাগবে। কোন কোন বইয়ে এইটাকে মধ্যমা লেখা আছে, তোমাদের কি মনে আছে D5 আর মধ্যমা একই কথা? জি স্যার। স্যার মনে আছে। আবার কোনো কোনো বইয়ে পার্সেন্টাইল মানে পার্সেন্টাইল মানে কি শতক দিয়েও এই ফর্মুলাটা লিখে আছে। শতক যদি হয়, আশা করি বুঝছো যে এটা P90 মানে 10 দিয়ে গুণন করলেই হবে। P90, এটা হলো P10, এটা হলো P50, আর এটা তো ওই আগের মধ্যে। অর্থাৎ স্যার শতকেরটা কি কেলির সূত্র? ওই একই কথা তো। মেয়েরা তোমরা বুঝতেছো না, এটা কি বললে বাবা? স্যার আমি বলছি যে শতকেরটা কেলির সূত্র হবে নাকি ওটা বাউলির সূত্র? ওটাও কেলির সূত্র। কারণ ও D9 আর P90 একই কথা। D5 আর মধ্যমা আর P50 আর Q2 এগুলো তো একই কথা। তাহলে মনে করো আমি হেড না বলি, যদি মাথা বলি, তাহলে একই কথা হবে না? জি স্যার। আচ্ছা, এই সূত্রটা আমরা কম ব্যবহার করি। তাহলে এখন বলো তো মেয়েরা, বঙ্কিমতাঙ্ক নট বঙ্কিমতা, বঙ্কিমতাঙ্ক নির্ণয়ের কয়টা সূত্র বললাম? চারটা। চারটা। এই চারটা শুধু বঙ্কিমতাঙ্ক নির্ণয়ের, কিন্তু মনে রাখবা সূচলতা নির্ণয়ের ওই ওই একটা সূত্রই μ4/μ2, মানে পরিঘাত ছাড়া সূচলতা আমরা বের করি না বা করা যায়। আর একটা আছে কেলি সূত্র, ওটা ইউজ করা হয় না, একেবারে লেস ইম্পর্টেন্ট, ওটা আমরা ব্যবহার করি না আপাতত। ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা আমরা মনে রাখবো যে যদি বঙ্কিমতা সূচলতা লিখে রাখলে ভালো হয় স্নেহা। বঙ্কিমতা সূচলতা একসাথে নির্ণয় করতে বলে কোন অঙ্কে, তাহলে তোমাকে পরিঘাতে যেতেই হবে। আবার বলছি, বঙ্কিমতাঙ্ক ও সূচলতা যদি একই সাথে কোন অঙ্কে নির্ণয় করতে বলে, তাহলে তোমাকে এই পরিঘাত দিয়ে নির্ণয় করতে হবে। আমরা কি এটা লিখে রাখলাম মেয়েরা? জি স্যার লিখেছি। থ্যাংক ইউ। আর যদি শুধু নিচে আর একটা 2 নম্বর দেওয়ার পর লিখো, যদি শুধু বঙ্কিমতাঙ্ক নির্ণয় করতে বলে বা গণসংখ্যা সারণীর প্রকৃতি বা আকারের উপর মন্তব্য করতে বলে, একই কথা, আকার বা প্রকৃতি নিয়ে যদি কথা বলতে বলে, তাহলে বঙ্কিমতাঙ্ক নির্ণয় করতে গেলে তুমি পরিঘাতেও যেতে পারো, আবার এই যে ফর্মুলা গুলো দিলাম স্পেশালি ক্যালকুলেশনের সূত্রটা ব্যবহার তুমি করতে পারো। আর যদি স্পেসিফিক বলা থাকে ক্যালকুলেশনের সূত্র ইউজ করতে, তাহলে আর অল্টারনেটিভ নাই, মানে দেয়ার ইজ নো অল্টারনেটিভ। এটা তো উই নো ইট। যদি স্পেসিফিক বলে তাহলে তো আমাদের যেটা বলবে সেটাই করবো, দ্যাট ইজ ডাজ নট ম্যাটার হাউ দ্যাট। এখন মেয়েরা আমরা প্রসঙ্গে চলে আসি। শুধু বঙ্কিমতাঙ্ক নির্ণয়ের আমি এখন অঙ্ক করব। একটা করব র ডাটা, একটা হলো গ্রুপ ডাটা ক্যালকুলেশনের সূত্র। তা আমি র ডাটাটাই করতেছি, আর গ্রুপ ডাটাটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল হিসেবে দিল। থিওরি প্র্যাকটিক্যাল একই কথা। প্রশ্ন হলো স্যার গ্রুপ ডাটাটা কঠিন নাকি? কিছুই কঠিন না। কি কি আছে? গড়, প্রচুরক, পরিমিতি উপাদান। ইউ আর অলরেডি নো হোয়াট ইজ গড়, মানে হোয়াট ইজ মিন, হোয়াট ইজ মোড, হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা এগুলো কিন্তু বের করা শিখেছি, র ডাটা, গ্রুপ ডাটা সবই। তা আমি তবু এটা র ডাটা করাচ্ছি, কারণ এটা মাঝে সাঝে আবার এমসিকিউতে আসতে পারে। তাহলে আমরা ক্যালকুলেশনের সূত্র ব্যবহার করব, পাশাপাশি র ডাটা। তাহলে নিচের প্যারায় লিখো মেয়েরা অঙ্ক। লিখো নিম্নলিখিত তথ্য সারিটির হতে বঙ্কিমতাঙ্ক নির্ণয় করো, বঙ্কিমতাঙ্ক নির্ণয় করে মন্তব্য করো। নিম্নলিখিত তথ্যটি হতে বঙ্কিমতাঙ্ক নির্ণয় করো এবং মন্তব্য করো। বঙ্কিমতাঙ্ক নির্ণয় করে মন্তব্য করো, অথবা যে প্রশ্নটা দিলাম তারই অথবা নিম্নলিখিত তথ্যটি হতে কার্ল পিয়ারসনের সূত্রের সাহায্যে, কার্ল পিয়ারসনের সূত্র
বা সূত্রের সাহায্যে কার্ল পিয়ারসনের সূত্রের সাহায্যে বঙ্কিমতাঙ্ক নির্ণয় করো, বঙ্কিমতাঙ্ক নির্ণয় করে মন্তব্য করো। কার্ল পিয়ারসনের সূত্রের সাহায্যে বঙ্কিমতাঙ্ক নির্ণয় করে মন্তব্য করো। দেখো মেয়েরা, ও ডাটাটাকে দিয়ে নেই তাই না? 5, 12, 8, 4, 8, 9। আমরা এটা অবজার্ভ মানে রডাটা দিলাম 6 নাম্বারস অফ অবজারভেশন, মানে 6টা মান আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো মেয়েরা, আমি এখানে 8 কয়বার দিলাম? 2বার। দুইবার। দুইবার। এই অঙ্কটার প্রচুরক কত? 8 8। অর্থাৎ তাহলে ক্যালকুলেশনের সূত্র ব্যবহার করলে প্রথমটা ব্যবহার করতে হবে, তাই না? জি স্যার। গড় মাইনাস প্রচুরক ডিভাইড বাই পরিমিত আয়তন। এখন প্রশ্ন করতে পারো স্যার, যদি প্রথম অপশনটা দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি পরিঘাত দিয়েও করতে পারো। প্রথম অপশনটা যদি বলা থাকে তখন তোমাকে পরিঘাত নির্ণয় করতে হবে কয়টা? 2 নম্বরটা আর 3 নম্বরটা, দ্বিতীয় আর তৃতীয়। আর যদি দ্বিতীয় অপশনটা থাকে তাহলে কিন্তু আমরা ক্যালকুলেশনের সূত্র ছাড়া কোনো অল্টারনেটিভ পাবো না। বুঝতে পারছি কি আমরা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন প্রশ্নে চলে যাই। সমাধান দেওয়ার পর লিখো, মনে করি চলক xi, মনে করি চলক xi, চলক xi দেওয়ার পর নিচের প্যারায় লিখো, মানে হেডলাইন দাও, গড় ও পরিমিত ব্যবধান নির্ণয়ের তালিকা। গড় ও পরিমিত ব্যবধান নির্ণয়ের তালিকা। গড় ও পরিমিত ব্যবধান নির্ণয়ের তালিকা। 5, 12, 8, 4, 8, 9। সাম অফ xi কত হয় একটু বলো। স্যার 46। আচ্ছা, এবার মেয়েরা বলো, আমরা এখানে কোনটা সূত্র ব্যবহার করব? ক্যালকুলেশনের প্রথমটা, তাই তো? তো এখন তোমরা কোথায় জানো যে এখানে গড় লাগবে, প্রচুরক লাগবে, পরিমিত ব্যবধান লাগবে। আগে এটা বের করবো না আগে সূত্রটা লিখবো? স্যার 46 হবে। 36 এ লিখতে হবে। এখন মেয়েরা বলো তো, স্যার 4 হবে 4। স্যার 4 হবে। 34? না স্যার 46। 46। স্যার আপনি 36 লিখেছেন, এটা 46 হবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন মেয়েরা বলো, আমরা ক্যালকুলেশনের সূত্রটা আগে লিখবো নাকি গড়, পরিমিত ব্যবধান, আগে সূত্র আগে লিখবো। আগে সূত্র আগে লিখবো। সূত্র। থ্যাংক ইউ ভেরি মাচ। আগে কিন্তু সূত্র লিখতে হয়। যদি কেউ পরীক্ষায় না লেখে সেটা তোমার ব্যাপার, কিন্তু নিয়ম হলো সূত্রটা লেখা, সমীকরণ দেওয়া, তারপর রিকোয়ারমেন্ট অনুযায়ী বের করা। এটা কিন্তু নিয়ম, মানে সিকোয়েন্স অনুযায়ী করা। তাহলে নিচের প্যারায় লিখো, আমি নিচে লিখলাম না, আমি উপরে লিখলাম, তোমরা নিচে লিখবা। আমরা জানি কেপিএ সূত্র বা কেপি এর বঙ্কিমতাঙ্ক কেউ কেউ বলে, কেপি এর সূত্র বা কেপি এর বঙ্কিমতাঙ্ক। কেপি সমান গড় মাইনাস প্রচুরক এমও ডিভাইড বাই সিগমা। এটার নম্বর দিলাম সমীকরণ 1। গড় মাইনাস প্রচুরক ডিভাইড বাই সিগমা, এইটা হলো আমাদের ফর্মুলা। এখন এখানে আমাদের বের করতে হবে 3টা মান, গড়, প্রচুরক, পরিমিত ব্যবধান। এখন বেরা তোমরা বলো কোনটা আগে করবো, গড় না প্রচুরক? গড়। গড় আর পরিমিত ব্যবধান তো একসাথেই করা যায়, তাই না? তাহলে গড়টা আগে করে নিই, গড় পরিমিত ব্যবধান একসাথে, আর প্রচুরক তো দেখেই বোঝা যাচ্ছে 8। তোমরা খাতার নিচে লিখো আবার x বার সমান সামেশন
FI/XI by capital X. Oh, sorry, FI/XI to nine. Sorry. Summation xi divided by n. Summation xi হলো 46 আর n হলো কত 6 আর 6 7 42 7.67 আছে 7.67 মেরা বলো তো এটা কি আমাদের উত্তর ফাইনাল উত্তর কি নো স্যার না না এটা ফাইনাল উত্তর না এটা পার্শিয়াল আনসার বাট ইট ইজ নট আওয়ার রিয়েল আনসার মানে লাস্ট আনসার এটা না আচ্ছা সরি মেরা 10 মিনিটস লেফট অঙ্কটা যদি ইনকমপ্লিট থাকে তাহলে বাসায় কমপ্লিট করে ফেলবা 10 মিনিটস লেফট তারপর নিচে পারা লিখো আবার সিগমা সমান রুট ওভার সামেশন xi স্কয়ার বাই n মাইনাস সামেশন xi ডিভাইড বাই n হোল স্কয়ার সমান রুট ওভার যত সামেশন তত কলাম এখানে সামেশন চিহ্ন কয়টা আছে বলো তো একটা দুইটা তাহলে কলাম দুইটা। তার দুইটা তার মধ্যে একটা তো গিভেন মানে দেওয়াই আছে ওটা নিয়ে চিন্তা নাই এখন একটা নতুন কলাম করতে হবে কি নাম বলো তো সামেশন এক্স সামেশন xi সামেশন তো স্কয়ার যোগ করলে হবে কিন্তু কলামটার নাম xi স্কয়ার। xi স্কয়ার থ্যাংক ইউ এক্স আমরা তাহলে একটা লাস্ট কলাম এইটাই xi স্কয়ার 25 12 12 144 64 16 64 81 যোগ করলে কত হয় বলো সাম অফ xi স্কয়ার থ্রি 394 394 নাকি জি স্যার ঠিক আছে কি স্নেহা জি স্যার ঠিক আছে আচ্ছা এবার মানটা একটু বসিয়ে দাও ক্যালকুলেশন নিজেরাই করো আমি আর করব না তোমরা করবা 394 divided by 6 minus 46 by 6 whole square স্টেপ নিবা কিন্তু কয়েকটা স্টেপ নিয়ে ক্যালকুলেশন করে রেজাল্টটা বলবা স্টেপ বাই স্টেপ করবা হুড়াহুড়ি করবা না মানে স্টেপ জাম্প করবা না স্যার বলো হয়েছে শেষ 2.63 2.62 জি স্যার সেম অ্যান্সার 2.62 এটা কি সবারই ঠিক আছে জি স্যার ঠিক আছে থ্যাংক ইউ তাহলে এটাকে আমরা সঠিক ধরলাম আচ্ছা এরপরে নিচের প্যারায় লিখো প্রদত্ত তথ্য সারিটির প্রচুরক সমান 8 প্রদত্ত তথ্য সারির প্রচুরক সমান সমান 8 কেন 8 হলো এটার ব্যাখ্যা কেউ দিলে দিতে পারো কারণ এই মানটা বেশি বেড়াচ্ছে নাহলে দরকার নেই প্রচুরক সমান সমান কত লিখলা 8 তারপরে ঝটপট লিখো মেয়েরা এখন এখান থেকে একটা কথা বলা যায় মেয়েরা এখানে বর্তমান অঙ্কটার গড় কত বেশি বলো তো 6 পয়েন্ট কত 7.67 আর প্রচুরক কত পেলাম 8 তাহলে চট করে বলো তো এই অঙ্কটা বামপন্থী মতো হবে না ডানপন্থী মতো ডানপক্ষী মতো বামপন্থী মতো হবে এটা কিন্তু নেগেটিভ উত্তর আসবে থ্যাংক ইউ কে বললে জানি না উত্তর কিন্তু সঠিক বামপন্থী মতো আসবে কারণ ঋণাত্মক ওই গড়টা ছোট
তাহলে নিচের প্যারায় লিখো এখন এক্স বার কমা সিগমা ও প্রচুরকের মান সমীকরণে একই বসাই। এক্স বার কমা সিগমা ও প্রচুরকের মান সমীকরণে একই বসাই। তারপর লিখো এস কে কেপি সমান গড় হলো 7 পয়েন্ট কত যেন 7.67 67 মাইনাস 8 ডিভাইডেড বাই সিগমা হলো 2.62 ভাগ করলে কত হবে গো মাইনাস -0.1259 1259 দিলে 13 বলা যেতে পারে। এটা উত্তর। মন্তব্য তো আগের মতো লিখবা, আমি খালি বললাম ইত্যাদি তোমরা লিখতে পারবা। এটা হলো কি বাম বঙ্কিম, তাই না? yes sir এই ইত্যাদি ইত্যাদি বানাই বুনে লিখবা, তবে মূল কথাটা হলো বাম বঙ্কিম আর কি। তাহলে আমরা এটা করে ফেললাম, তাই না মেয়েরা? আচ্ছা এবার শুনো, হোমওয়ার্ক একটা দেওয়া যায় কিন্তু সময় তুলে হবে না বোধহয়। আচ্ছা মেয়েরা একটা ঝটপট একটা লিখো দেখি হোমওয়ার্ক। নিম্নলিখিত তথ্য সারিটি হতে কেপি এর বঙ্কিমতাঙ্ক নির্ণয় করো, মানে ক্যালকুলেশনের বঙ্কিমতাঙ্ক নির্ণয় করো। নিম্নলিখিত তথ্য সারিটি হতে কেপি এর বঙ্কিমতাঙ্ক নির্ণয় করে মন্তব্য করো। কেপি এর বঙ্কিমতাঙ্ক নির্ণয় করে মন্তব্য করো। 5 -11 10 17 25 8 3 6 আর হলো 20। নিম্নলিখিত তথ্য সারিটি হতে কেপির বঙ্কিমতাঙ্ক নির্ণয় করে মন্তব্য করো। মেয়েরা এখানে দেখো, ঝটপট দেখো এখানে কোন মানটা বেশি বার আছে মেয়েরা? স্যার কোন মানটা বেশি? নাই, তাহলে এখানে ক্যালকুলেশনের দ্বিতীয় সূত্রটা ইউজ করতে হবে। ওই যে 3 ফার্স্ট ব্র্যাকেট একটা 3 into আচ্ছা এখন প্রশ্ন হলো যে মধ্যমা করতে গেলে কি মনে আছে? মধ্যমা হলে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজানোর পর মাঝের মানটাকে মধ্যমা বলে, মনে আছে তো? মধ্যমা কিন্তু এখানে জি বের করতে স্যার হবে। আচ্ছা কয়টা মান আছে? 1 2 3 4 5 6 7। তাহলে ছোট থেকে বড় সাজালে মাঝামাঝিতে একটা মানেই পাবা মধ্যমার। আর যদি 8টা থাকতো তাহলে মাঝের দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো মেয়েরা, আমরা করব আজকেই। কবে করবো মেয়েরা? আজকেই করব। শনিবারের জন্য অপেক্ষায় থাকবে না প্লিজ, যেদিনের কাজ সেই দিনেই করতে হয়। আচ্ছা স্নেহা বোধহয় গত দিনে একটা প্রশ্ন করছিল আমাকে, ওই যে একটা জি অঙ্ক স্যার করতে। এই অঙ্কটা কোন বই পেয়েছো জানি না। তুমি স্যার আজিজ স্যারের বইতে ছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে এই সংখ্যা দুটো ছিল, আমি পরে দেখেছি 10.83 আর 5.17 সংখ্যা দুটা। ওকে স্যার 10 পয়েন্ট, তার আগে একটু বলে নেই, গড় ছিল 8 এবং ভেদাঙ্ক ছিল 8, তাই তো? জি স্যার আচ্ছা এই সংখ্যা দুটো হলো 10.83 আর 5.17। এখন এইটা দিয়ে মিলাই ঝুলাই করে ভুলও থাকতে পারে, কারণ আমরা যারা বই লিখি একে শতভাগ স্বতঃসিদ্ধ হবে নট নেচার, ভুল কিন্তু হতেই পারে। ওকে স্যার আমি মিলাই দেখব না। আচ্ছা একটু তুমি মিলাই দেখো, আমি সংখ্যা দুটো বের করছি। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো মেয়েরা। আর আমাদের এক্সাম কি রোজার মধ্যে হবে না? রোজার ঈদের পরে হবে? কোয়াইট আনসার্টেন, মানে কোয়াইট আনসার্টেন, এটা তো বোঝোই সরকার যেটা বলতেছে। তবে মেয়েরা আরেকটা কথা আমি বলে নিই, তোমরা তো হয়তো কেউ কেউ এসি রুমে থাকো সবসময়, দয়া করে থাকবা না। জানলা দরজা সবসময় খোলা রাখবা, বাতাস প্রবাহিত হলে কিন্তু সংক্রমণ কম হয়। অতএব সবসময় কিন্তু দরজা লাগায় রাখবা না। এটা কিন্তু একটা বাস্তব উদাহরণ দিই, বস্তিবাসী রোহিঙ্গারা গ্রামের লোকরা খোলা মাঠে থাকে, ওরা কিন্তু আক্রান্ত কম হয়। তোমরা বোধহয় দেখছো যে বস্তির একটাও আক্রান্ত হয়। যারা আমরা বদ্ধ ঘরে থাকতেছি তারাই কিন্তু আক্রান্ত হই। অতএব এটা কিন্তু একটু মনে রাখার বিষয়। আমি বৈজ্ঞানিক না, মানে আই এম নট এ সায়েন্টিস্ট, আমি কিন্তু সাধারণ জ্ঞান দিয়ে উত্তর দিলাম। গ্রামের লোকরা সারাদিন দেখো গাছের নিচে বসে আছে, বস্তির লোকরা সারাদিন রোডের মধ্যে বসে আছে।
অর্থাৎ খোলা বাতাসে থাকলে তাদের আক্রান্ত